নরমদেহার। তো আজ এই সুন্দর সকাল আরম্ভ করছি। এখন 7টা 5 বাজে। সূর্যদেব এখনও উদিত হননি। এই ঘরে সাররা কেসলি গ্রামে এই ঘরে রাত্রিবাস করেছি। ওই দিক থেকে আমরা এসেছিলাম, এইখান দিয়ে যাব। এই ঘরের মধ্যেই ছিলাম, রাত্রে ঠান্ডা লাগেনি, খুব ভোরে স্নান করেছি। এই হচ্ছে, এটা একটা খামার বাড়ি টাইপের, প্রচুর গরু আছে। রাত্রেবেলা এনারে খুব যত্ন করে, আমি একা ছিলাম বলে এই ঘরেই থাকতে দিয়েছিলেন। তো ওইখানে বাথরুম আছে, পাকা বাথরুম, খুবই সুন্দর। আর এখানে গরু থাকার জায়গা। আচ্ছা, বাড়ির মা রুটি এবং ক্ষীর আর মেথি ধনে পাতা দিয়ে সুন্দর সবজি বানিয়ে দিয়েছিলেন। নরমদেহার। হ্যাঁ, চল রা। তো খুবই আনন্দে কেটেছে রাত্রিবেলা একা একা। এবং সাথে এক দাদু ছিলেন, বৃদ্ধ মানুষ, কানে কম শোনেন। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। তো সূর্য বন্দনা দিয়ে শুরু করলাম দিন। একলা একলাই যাব। আমার কালকে যে একটি বড় দলের সঙ্গে দেখা হয়েছিল, তাদের এড়িয়ে যাওয়ার জন্য এতটা পথ এগিয়ে এসেছিলাম। তার উপরে আরেকটি ঘটনা কালকে ঘটেছিল, যেটা বলা উচিত বলে আমি মনে করি। পিছনে 2 কিলোমিটার আগে একটি গ্রাম আমি ছেড়ে এসেছিলাম। তো গ্রামটার নাম আর উল্লেখ করছি না। সেখানে ভগবত কথা হচ্ছিল। তো ভগবত কথার মধ্যে সব ভালো ভালো কথাই হচ্ছিল। তার মধ্যে হঠাৎ কত কথাকার বলতে শুরু করলেন, নারীরা নরকের দ্বারের সমান। তো নরকের দ্বার মানে কীরকম? চাপিলি আবি। তো নরকের দ্বার মানে কীরকম? যে তারা কথা শোনে না, নোংরাভাবে চলে, স্বামী যা বলে তার উল্টোভাবে চলে, কোনোরকম কথা শুনতে চায় না, বাসি কাপড়ে রান্নাবান্না করে, এইরকম। তো এই কথাটায় আমার খুব আপত্তি আছে, ভীষণভাবে আপত্তি আছে। কি ছেলেরা কি এরকম অপকর্ম করে না? প্রচুর করে। ঝগড়াঝাটি করে, মদ খায়, তারপরে বাসি জামা কাপড় পরে ঘরে বিছানায় শুতে যায়, যখন তখন যা খুশি তাই করে, কথা শোনে না, ঝগড়াঝাটি করে। এ তো উভয়ের ব্যাপার, শুধু মেয়েদের দোষ দেওয়া হবে কেন, বিশেষ করে এইসব ধর্মসভাগুলোতে? বিষয়টা আমার মনকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে। হ্যাঁ, বলতে পারতো যে এরকমভাবে চলা উচিত। তা বিশেষ করে নারী জাতি, আমরা চলেছি এই মায়ের নাম স্মরণ করি। তো সেই মা থেকেই তাদের জন্ম। আবার সেই মায়ের তা সে যৌনতার মাধ্যমে সেখানে তাকে ভরপুর উপভোগ করছে। আর সেই মায়ের গর্ভ থেকে বেরিয়ে একটু ভগবত কী সব পড়েছে না পড়েছে, আর শুরু করে দিচ্ছে, মা এই মেয়েরা হচ্ছে নরকের জাত, নরকের দ্বার, নরকের দিকে ঠেলে দেয়। সহ্যও করতে পারিনি, থাকিও নি। প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও ওই জায়গাটা আমি পরিত্যাগ করে এই সারা কেসলি গ্রামে এখানে আশ্রয় নিয়েছিলাম। এবং সত্যিই খুব সুন্দর ভাবে ধর্ম আলোচনার মাধ্যমে সন্ধ্যাটা কাটলো। যিনি এই মন্দিরে সংলগ্ন এই ঘরটিতে আশ্রয় দিয়েছিলেন, তিনি অনেকক্ষণ অনেক সৎ প্রসঙ্গ করলেন।
ভালো লাগলো। তো মনের মধ্যে অনেক রাগ হয়, অনেক কিছু বিসদৃশ্য লাগে, তো সেগুলো প্রকাশ করার আপাতত আমার কোনো সুযোগ নেই বা উচিত নয়। বাঘ বিতণ্ডা এ সমস্ত এড়িয়ে চলা ভালো। তো তা সত্ত্বেও আমি আমার মতটা পরিষ্কারভাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্তত তুলে ধরতে পারলাম সকলের কাছে। মানুষের প্রত্যেকের মধ্যেই ভালো মন্দ দুটো গুণ আছে। নারী পুরুষ সকলের মধ্যেই ভালোও আছে মন্দও আছে। ভালোটুকুর চর্চা করা ভালো, আর মন্দটুকু ও নারী পুরুষ নির্বিশেষে কেমনভাবে চলা উচিত সেইটুকু বলে কথকারীদের থেমে যাওয়া উচিত। নইলে এটা তো মানে বিসদৃশ্য পক্ষপাতিত্ব ছেলেদের প্রতি। তুমি নিজে ছেলে বলে মেয়েদের গালমন্দ করছো, নানাভাবে তাদের ঠুকছো, জিনিসটা খুবই খারাপ। যাই হোক, পবিত্র সকালে এইসব ঘটনা আর মনে রাখতে চাই না, মনের বেদনা মনেই গিলে ফেললাম। এখন পথ চলা, সামনে অনেকটা লম্বা রাস্তা, আজ দেখি কতদূর যাওয়া যায়। গোঘাট পড়বে, তারপরে পড়বে সূর্যকুণ্ড, তারপরে আরও অনেক গন্তব্য। সূর্যকুণ্ড মানে অনেকটা দূর। কাল অথবা পরশু নর্মদাপুরম পৌঁছবো। তা সে গল্প পরে বলবো। নর্মদাপুরমের অনেক কাহিনী আছে, পরের দিন বলবো। নর্মদে হর, নর্মদে হর। সকাল 7টার সময় বেরিয়েছিলাম সারাকেশলি থেকে। তো ওখান থেকে বেরিয়ে প্রথমে ছোটা বাছুয়ারা থেকে এলাম বাছুয়াড়া হয়ে এলাম নাসিরাবাদ থেকে এখন এই সোজা একঘেয়ে পাকা রাস্তা দিয়ে চলেছি। এখান থেকে 7 কিলোমিটার দূরে গোঘাট। তো সকালে বলছে 12টা নাগাদ পৌঁছে যাব। আমার মনে হয় তার অনেক আগেই পৌঁছে যাব, 10টার মধ্যে, 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যাব। তো গোঘাট থেকে আরও এগিয়ে যাব, দেখছি আজকে কত দূর যাওয়া যায়। সাদাগলি থেকে যখন বেরিয়েছিলাম তখন বলল যে গোঘাট পৌঁছানো বহুত মুশকিল, অনেক পথ। কিন্তু এদের কোনো হিসাবে ঠিক নেই। কখনো বলছে কাছে, একদম এই নজদিকই হ্যাঁ। তো যেখানে যে নজদিক হ্যাঁ বলছে, তখন আমাকে একটু সতর্ক থাকতে হচ্ছে। দেখা যাচ্ছে সে নজদিক আস্তে আস্তে 5 কিলোমিটার পেরিয়ে গেল। আর যেখানে বলছে বহুত দূর পৌঁছ নেই পায়েঙ্গে, দেখা যাচ্ছে অল্প কয়েক ঘন্টায় পৌঁছে যাচ্ছে। তো স্থানীয় মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিলছি, তো সময় সম্বন্ধে ধারণা, দূরত্ব সম্বন্ধে ধারণা খুব বেশি একটা নেই। আর যে বই অমরকণ্টক থেকে সংগ্রহ করে যাকে সাথে নিয়ে চলছি, মোটামুটি স্থানগুলোর নাম কিছু কিছু আছে, পুরোটা নেই। আর সব অবিন্যস্ত, দূরত্বের কোনো হিসাব নেই। দূরত্বটা ওরা হয়তো কোনো স্ট্রেট ডিস্টেন্স দিয়েছে, কিন্তু সেটা তীর্থযাত্রীদের কোনো কাজে তো লাগেই না, উল্টে অনেকটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। জানছি যে সন্ধ্যা হয়ে আসছে, অমুক গ্রামে গিয়ে থাকবো, তো হিসেবে দেখা যাচ্ছে যে দূরত্ব লেখা আছে তার থেকে বহুগুণ দূরে সেই গ্রামটা। তো এটা একটা বিরাট সমস্যা। এই বইগুলো করে কি, কেউ হয়তো গেছে একবার, এটা আনুমানিক দূরত্ব মনেও থাকে না তার, হয়তো লিখেও রাখেনি ঠিক মতো, আনুমানিক দূরত্ব বলে দিচ্ছে যে এত দূর হবে, তাই লিখে দিল বইতে। যাই হোক, এগুলো মা নর্মদার পথে এগুলো একটা ধাঁধা বা রহস্যস্বরূপ। এই রহস্য বা ধাঁধা অতিক্রম করে
সমস্ত বাধা পেরিয়েই যেতে হবে। কষ্ট হবে, আবার কষ্ট লাঘবও হবে। নর্মদে হর। নর্মদে হর। এখন অনেকটা দূর চলে এসেছি, গোঘাটের কাছাকাছি। গোঘাট থেকে 5 কিলোমিটার দূরে আছি। তো এত দূর আস্তে আস্তে বেশ খানিকটা পথ পা হাঁপিয়ে গিয়েছিল। তো এক জায়গায় অনেকক্ষণ বসলাম, বসে বসেই একটা ভিডিও আপলোড করলাম। তো আসার পথে এক ভদ্রলোক হঠাৎ দাঁড়িয়ে খুব সম্ভ্রমের সাথে হাত জোর করে বলল, নর্মদে হাত তনিকসা বিড়ি পি লিজিয়ে। তো আমি তাকে সবিনয়ে বললাম যে नहीं जी, मैं तो ये सब चीज़ पीता नहीं, तो फिर भी आपको धन्यवाद नर्मदे हर। তো এখানে এই জিনিস গাঁজাও একজন অফার করেছিল। তো সেখানেও সবিনয়ে জানিয়েছিলাম যে দেখুন, এ তো শিব ঠাকুরের জিনিস। শিব ঠাকুর সবার কাছ থেকে এই মদ, গাঁজা, ধুতুরা, বিষাক্ত সাপ, হ্যাঁ, হলাহল, হ্যাঁ, সব তীব্র যে সমস্ত বিষাক্ত পদার্থ শিবজি নিজের কাছে নিয়ে রাখতে বলছেন, তাকে দিয়ে দিতে বলছেন। পৃথিবীর সমস্ত বিষ হরণ করে উনি নীলকণ্ঠ হয়েছেন। এগুলো সবার পান করার জন্য বা নেওয়ার জন্য নয়, এগুলো শিব ঠাকুর তার নিজের কাছে রাখতে চাইছেন। আপনারা সকলে বিষ মুক্ত থাকুন। তো এ কথা বোঝানো মুশকিল। সবাই জানে ও শিব ঠাকুর গাঁজা পিতে, ভাং পিতে, তো হাম ভি পিয়েঙ্গে। তো এইভাবে গাঁজা ভাং খেয়ে কি আর শিব ঠাকুর হওয়া যায়? সে খুব কঠিন জিনিস। যাই হোক, বোঝানো গেল না। তো নেশার খুব চল। আর চারিদিকে দেখছি মধ্যপ্রদেশে একটা লোকাল মদ আছে, যেটা ওই 100-150 ml বোতল বোধ হয়, কি 200 ml হবে, 200 ml-এরই হবে। তো চারিদিকে ওই বোতলের ছড়াছড়ি। হয়তো অল্প পয়সায় পাওয়া যায় তাই। তবে কাউকে নেশা করে পথ চলতে দেখিনি, বা কোনো বাজে ঘটনাও চোখে পড়েনি। আর সাধু সন্তদের মধ্যে প্রবল গাঁজা খাওয়ার চল আছে। আর বিড়ি তো সবাই খায়, মানে আমি বিড়ি পান করি না, তা অনেকেই মনে করছে আরে বাবা, এ কোন গ্রহের মানুষ রে বাবা। আচ্ছা, এ মদ গাঁজা খাওয়া এদের কাছে খুব একটা দোষের নয়, কিন্তু মাছ খাওয়া, আরে বাবা, সে ভয়ানক কাণ্ড। মছলিখোর, হ্যাঁ, মানে সাংঘাতিক ব্যাপার। এ ভীষণ অপরাধের মতো। হ্যাঁ, গোহত্যা যেমন অপরাধ, মছলিখোর তেমনি অপরাধের বিষয়বস্তু। তো এরকম ভুল ধারণা সব জেলাতেই আছে, সব জায়গাতেই আছে। ধর্মের আসল কারণ কেউ খুঁটিয়ে দেখে না। তো এই জন্যেই ভুল বোঝাবুঝি চারিদিকে, এ কুসংস্কার অন্ধ ব্যাধির মতো। হ্যাঁ, তো সে মেটানো খুব কঠিন, বোঝানো খুব কঠিন। তো এইবার সাধু সন্তদের প্রতি তারা গাঁজা খায়, বিড়ি খায়, সেই জন্যে কিন্তু সাধু সন্তদের প্রতি কারুর যে অশ্রদ্ধা তা কিন্তু নয়। তাদের ধারণা, বাস রে বাস, वो शिव जी के प्रसाद वो लेते हैं, तो इतना समता है उनका पास, तो फिर तो संत लोग है, संत लोग ही गांजा पी सकते हैं। অদ্ভুত ধারণা। ঠিক আছে, যাই হোক, এখন দেখি গোঘাট কত দূরে। একটা দূরে খুব বড় মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, মনে হয় গোঘাট ওইটাই। ওই পাশেও একটা মন্দির দেখা যাচ্ছে। তো আর এখান থেকে নর্মদা মা হয়েছেন উত্তর বাহিনী সম্ভবত। তো অনেকটা দূরে সেখানে সূর্যকুণ্ড। সূর্যকুণ্ডের অনেক কাহিনী আছে, পরে আমি একটু দেখে
বলবো। এখনও কুয়াশা কাটেনি, আকাশ খানিকটা মেঘাচ্ছন্ন। এই কুয়াশা কেটে যখন রোদ্দুর বেরোবে তখন মানে গা জ্বালানো রোদ্দুর ছাড়বে। এখন তাই ঠান্ডায় ঠান্ডায় যতটুকু পারি আসছি। সকাল থেকে মোটামুটি 12-13 কিলোমিটার পথ চলা হয়ে গেছে। নর্মদে হার, নর্মদে হার। তো আমি এসেছি এই রাস্তা দিয়ে, রাস্তা সোজা বেরিয়ে গেছে। আর এখানে নিশান দেখা যাচ্ছে গোঘাট ডান দিকে। তো এটা একটি নেহের, নেহের মানে পাকা নালা। এই নেহেরের পাশ দিয়ে রাস্তা গেছে। এখানে একটা বড় জলাধার বা ড্যাম আছে। এই ড্যামের থেকে জলাধার ফলে জলাধারটি থাকার ফলে এই সব জলপ্রবাহ এই ড্যাম বা নেহেরের মাধ্যমে সব চাষের ক্ষেত্রে সরবরাহ হচ্ছে। সরকারি তরফে বিভিন্ন উদ্যোগ হচ্ছে, কোনো জায়গায় ফলপ্রসূ, কোনো জায়গায় ততটা নয়, তবে উদ্যোগ তো হচ্ছেই। এদিকে সবার কাছে যেটা শুনছি যে বিদ্যুৎ ব্যবস্থা অনেক ভালো হওয়ার ফলে চাষের ক্ষেতে জল পৌঁছানোর খুব সুবিধা হচ্ছে এবং মধ্যপ্রদেশ মানে একদম সবুজ হয়ে উঠেছে। তো এখন যাই এই নেহেরের পাশ দিয়ে দিয়ে গোঘাট। কত দূর তা বলতে পারবো না, দেখা যাক। 4 কিলোমিটার তো হবেই। তারপরে গোঘাটে গিয়ে ভাববো বাকি দিনটা কোথায় কিভাবে কাটাবো। তো নর্মদে হার, আমি এখান থেকে অনেকটা এগিয়ে গেছিলাম। তো একজন সজ্জন বললেন যে এখানে গোঘাটের রাস্তা এইটা, তা আবার উল্টে এসে এই রাস্তা দিয়ে, এখানে হালকা করে একটা লেখা আছে বটে কিন্তু চোখে পড়া খুব মুশকিল। তার দেখানো পথে এখন চলছি গোঘাটের দিকে। গোঘাটের পাশে এখানে মন্দির আছে। আর গোঘাট সম্বন্ধে একটা কথা বলে রাখি, ভারতবর্ষের অনেক জায়গাতেই গোঘাট আছে। গোঘাট, গোমুখ। গোমুখ মানে কোনো একটা জলধারা একটা ছোটো পাথরের ফাঁক দিয়ে গড়িয়ে আসছে, তাকে বলে গোমুখ। তো আর গোঘাট বলতে সাধারণত সেখানে ওই পারলৌকিক ক্রিয়া, কারুর দেহান্ত হয়েছে তার জন্য যে সমস্ত ক্রিয়াকর্ম, তো গোঘাট, শ্মশান এসব কাছাকাছি সাধারণত থাকে। আরেকটা থাকে গোঘাটের সঙ্গে হত্যাহরণ তীর্থ। হত্যাহরণ তীর্থ মানে কেউ কোনো একটা বড় খুনোখুনি বা এই জাতীয় কোনো পাপ করেছে, তার থেকে মুক্তি। তো যাই হোক, পারলৌকিক ক্রিয়া বলুন, হত্যাহরণ বলুন, তো এই ধরনের কোনো ব্যাপার আমার নেই। কিন্তু এখানে একটি গোমুখও আছে। হ্যাঁ, দেখা যাক কীরকম। তো এখান থেকে অনেকটা ঘুরিয়ে আবার মেন রাস্তায় আমাকে আসতে হয়। তবুও যাই গোমুখ দর্শনে, এই গোঘাট দর্শনে। তা প্রথমে পড়েছিল এখান থেকে 6-7 কিলোমিটার আগে দুটো গ্রাম, ছোট বাছুয়াড়া তো আর বড় বাছুয়াড়া। তা বাছুর তো আগে দেখলাম, এখন গোঘাট দেখি, গোমাতার কি অবস্থা, কি ব্যাপার দেখলে তবে বুঝতে পারবে। তো অনেকটা দূরে, বাপরে বাপ, তার মানে অযথা আমাকে আবারও অনেকটা হাঁটতে হবে। কিন্তু পথ বা ক্লান্তি এসব তো ভাবলে চলবে না, বেরিয়েছি এসব তীর্থ দেখার জন্য, সুতরাং দেখাটা উচিত। ওই দূর থেকে মন্দির দেখা যাচ্ছে, নর্মদে হার। এসে গেছি গোঘাট। এই গোঘাটে এই হলো সব, এখানে সিদ্ধ মুনি ঋষিদের স্থান।
তো চারিদিকটা ঘুরে দেখি। नर्मदे हर बाबा। अच्छा, परिक्रमा में हूँ। अच्छा, अभी आया, दर्शन करके निकलेंगे सूरज कुंड तक। चाय पिए नहीं, पिएंगे, पहले तो दर्शन करते हैं, फोटो लेते हैं, सब दर्शन करके अच्छा लगता है। बहुत दूरी पीछे आज आया सर्रा केसली से, अच्छा, बहुत दूर चल दी। ठीक है, महाराष्ट्र के नहीं वो जो गंगा सागर का रास्ता है ना, कोलकाता से थोड़ी दूर, वहीं से कितनी मूर्ति एक ही है, अकेला चलता हूँ। सर्विस में रहे हो? हाँ जी। तो ये गोघाट तो बहुत बहुत पुराना जमाने का लगता है। आके थोड़ा अलग सा वो जैसा सब जगह दिखते हैं, ये तो बहुत सारा अलग सा है, बहुत सुंदर, बहुत पुराना। गौशाला भी है। वो कहा है वो सब। हाँ जी। इधर नर्मदा मंदिर अच्छा, ये नर्मदा माई है। चले जाओ अंदर चले जाओ। यही जाएगा। नर्मदे গোঘাটের নর্মদা মাতা মন্দির, जी शिवालय ही। शिवालय है। ओम नमः शिवाय शांताय कारणत्रय हि तवे निवेदयामि चात्मानं गतिस्तं परमेश्वरम्। ओम नमः शिवाय। ये अखंड धुनी है, जलते रहते हैं। अच्छा, ये अखंड धुना है। हाँ तो पता ही नहीं चलता। ये हसीन लगती है। हाँ जी बाबा। लगवा नहीं। हाँ अभी लगा लेते हैं। গোঘাট ছেড়ে এসে একটা অন্য রাস্তা দিয়ে 1 ঘন্টা চলা হয়ে গেল, নেহেরের ধার দিয়ে যাচ্ছি। এই হচ্ছে ক্যানেল বা নেহের। তো এই ক্যানেলের পাশ দিয়ে যাওয়া খুবই কষ্টদায়ক, কারণ হচ্ছে রুক্ষ, এখানে কোনো গাছ নেই যে দাঁড়িয়ে একটু ছায়া বা কোথাও একটু বসবো, তার কোনো উপায় নেই। আর এখন যে পথে বেরিয়েছি এটা গোঘাট থেকে পাক্কা 16 কিলোমিটার রাস্তা। তো যে কোনো শক্তিশালী পুরুষেরই দম বেরিয়ে যাবে সারাদিন হাঁটার পরে। তো মানে অলরেডি 15 কিলোমিটার তখনই চলে এসেছিলাম, আরও 15 কিলোমিটার, পাক্কা 30 কিলোমিটার এই খর রৌদ্রে, কোনো গাছপালা নেই, কিচ্ছু নেই, একদম ক্যানেলের পাশ দিয়ে চলছি তো চলছি। মোটামুটি আনুমানিক ওই গোঘাট থেকে 4 ঘন্টা লাগার কথা। তো দেখি ক ঘন্টায় হয়। আজকে দুপুরে কোনো অন্নগ্রহণ হয়নি। গোঘাটে এক মা, বাবা আর তাদের সঙ্গে একজন ছিল। তো সে ছেলে কি মেয়ে বুঝতে পারিনি, মনে হলো তো মেয়ে, কিন্তু খুবই চটপট এবং কথাবার্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ইংরাজিও জানে। তো পরিক্রমা করছে। যাই হোক, তার কাছ থেকে শুনলাম যে রাস্তাটা অনেকখানি লম্বা।
ওরা আমাকে খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল, রুটি তৈরি হচ্ছিল, তো আমি আর নিইনি। ওই গোঘাটের যিনি পুরোহিত থাকেন, অতিশয় সজ্জন ব্যক্তি, তো উনি আমাকে একটু চানাচুর খেতে দিলেন। আমি বললাম এতেই আমার হয়ে যাবে, কারণ ভোজন নিতে গেলে একে তো দেরি হবে, প্লাস হচ্ছে খাওয়ার পরে হাঁটা খুব মুশকিল, পথ চলা। তো অনেকক্ষণই চলেছি, এতক্ষণ আনিমনিক আরও 2-3 কিলোমিটার চলে এসেছি, তার মানে আর 12-13 কিলোমিটার পথ বাকি আছে এখন। সূর্যদেব এখন মাঝ রাস্তা থেকে একটু ঢলে পড়েছে, কিন্তু প্রচণ্ড তেজ। যা বলছিলাম সকালে কুয়াশা ভাঙা রোদ যাকে বলে, সেই রোদ আমার পিছন দিকে আছে, সেই জন্যে মুখটা বেঁচে যাচ্ছে। কোথাও একটু জায়গা পেলে, ছায়া পেলে বসবো, বসে সাথে আছে ছোলা ভাজা, চানাচুর আর বিস্কুট। আরেকটা কাজ করতে পারি, চাল আর সাবুদানা আছে, কমণ্ডলুতে যদি ভিজিয়ে নিই তাহলে ওই কাঁচা চাল আর সাবুদানা ঘন্টাখানিক বা ঘন্টা 2 বাদে খাওয়া যেতে পারে। দেখছি, একটা গাছ না পেলে কিছু হবে না, বসা দরকার। নর্মদে নর্মদে হার ক্যানেলের পাশ দিয়ে এই ঝলসানো রোদ্দুরে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, কোনো গাছ ছিল না। তাই এখানে একটা ছোট দেবস্থান আছে, কখনো সখনো কেউ হয়তো 2-1টা নারকেল এখানে দিয়ে যায়, আবার যারা সুবিধা পায় সে নারকেলগুলো ফাটিয়ে খায়। তো প্রচণ্ড খিদে, আজকে তো কিছুই খাইনি, অলরেডি 20 কিলোমিটার পথ আসা হয়ে গেছে। তো এখন সাথে আছে আমাদের পতঞ্জলিজি, তার সঙ্গে রতলামি সেব, আর এই ডাব্বায় জল আছে কমণ্ডলুতে। তো এই ভরসা, মায়ের পথে চলতে গেলে কখনো আরাম কখনো কষ্ট, তো কষ্ট তো আছেই। এখনও 13 কিলোমিটার পথ যেতে হবে, 4:30-5টা বেজে যাবে। এমনিতে 13 কিলোমিটার 2 ঘন্টা 10 মিনিটে হয়ে যায়, কিন্তু পায়ের সে অবস্থা এখন নেই। দেখা যাক আপাতত পতঞ্জলিজি আর রতলামি সেব কতটা শক্তি যোগায় সেইটাই দেখার। তার মধ্যে এই গাছে কিছু ছাতারে গোত্রের পাখি আছে, এগুলোকে বলে অ্যালার্ম বার্ড। আমাদের দেশি ছাতারের থেকে অন্যরকম, ক্যাঁ 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 এরকম আওয়াজ বের করতেই থাকে, ভয়ানক বিপজ্জনক। এটা আবার বন্যজন্তুদের থেকেও মানুষকে সতর্ক করে অনেক সময়। সাপ বা জঙ্গলি জানোয়ার দেখলে এরা চেঁচাতে থাকে। তো জঙ্গলে এদের একটা বিরাট ভূমিকা আছে, বাঘের হাত থেকে হরিণকে ওরা রক্ষা করে। অ্যালার্ম বার্ড এরা ছাতারের মতোই, ওই একসঙ্গে 6-7টা থাকে। তো রতলামি সেপ টেপ খেয়ে বেরিয়ে কিছুক্ষণ পরে একটা বড় কটবেল গাছ দেখলাম, গাছতলায় অনেক ফল পড়েছিল, তার মধ্যে থেকে একটা আধ কাঁচা কটবেল পেলাম কুড়িয়ে, সেটাই এখন খিদের চোটে খাচ্ছি। এতে মুখের স্বাদও খানিকটা পাল্টাবে। এই বিস্কুট খেয়ে 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 একদম মনে হচ্ছে জীবনে আর কোনো দিন বিস্কুট ছোবো না, এমনি অবস্থা। যাই হোক, কটবেলটি পেয়ে একটু ভালো লাগলো।
রাস্তায় এই তপ্ত গরমে টক ফল সুন্দর লাগছে। পায়ের পথে চলার সময় এরকম পথ চলতি শাক সবজি ফল বিভিন্ন রকম স্বাদের পাওয়া যাবে। তো তার সমস্তই আনন্দ নিতে হবে। তার সাথে সাথে পথের যে রুক্ষতা কষ্ট সেটাও সহ্য করতে হবে। সবটাই আছে, শুধু যে আনন্দ তাহলে হবে না। পায়ের ক্লান্তি শরীরের ক্লান্তি সব থাকবে, তার মধ্যেও এই আনন্দের স্বাদ নিতে হবে। খাবো বাকিটা ধীরে ধীরে, এতে অনেকটা ক্যালোরি আছে।